মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন, স্বরাষ্ট্রে মহিউদ্দিন, ডাকে সাহারা, কোনো নিয়ম ভাঙা হয়নি বললেন প্রধানমন্ত্রী। প্রথমবারে যখন সরকার গঠন করেছিলাম ঠিক যেভাবে মন্ত্রীদেরকে মন্ত্রিত্ব নেওয়ার জন্য আহ্বান করেছি, আমরা সেভাবেই কিন্তু করেছি। কাজে এটা কোনো নিয়মের ব্যত্যয় ঘটে নাই। স্বাগত জানাই সংবাদ সংযোগে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মন্ত্রী পরিষদের রদবদল করে আবারও দুর্নীতিবাজদের পুরস্কৃত করা হয়েছে, মির্জা ফখরুলের প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রকাশ্যে এই মন্ত্রী সভা তৈরি করে তিনি আজকে দুর্নীতিকে সমর্থন দিয়েছেন। তোফায়েল মেনন মন্ত্রিসভায় না আসায় এবার রাজনীতিতে নতুন সমীকরণ দেখছেন সুরঞ্জিত সেনগুপ্ত। নতুন রাজনীতির নতুন সমীকরণের একটি পূর্বাভাস মাত্র। আকার বাড়ানোর পর এবার মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয়েছে। সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মহিউদ্দিন খান আলমগীরকে। সাহারা খাতুন পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। ওবায়দুল কাদেরের হাতে কেবল যোগাযোগ রেখে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মুজিবুল হককে। হাসানুল হক ইনু পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, জানাচ্ছেন শামীম আল আমিন। মন্ত্রিসভার আকার বাড়ানো হয়েছে বৃহস্পতিবার। নতুন 5 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে সেদিন শপথ পড়ানো হলেও দপ্তর বন্টন করা হয় শনিবার। এতে করে পুরনো কিছু মন্ত্রণালয়েও এসেছে রদবদল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমনিতেই সমালোচনার মুখে ছিলেন সাহারা খাতুন। সবশেষ ঈদের আগে ঢাকা ছাড়লে বাড়িতে তালা লাগিয়ে যাবার কথা বলে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। আপনারা তো বাড়িতে তালা লাগিয়ে জানি, কিন্তু তারপরও নিজস্ব একটা নিরাপত্তার জন্য আপনারা একটু চিন্তা করবেন। স্বরাষ্ট্রের এই দায়িত্ব এখন মহিউদ্দিন খান আলমগীরের। রাজিউদ্দিন আহমেদ রাজুর জায়গায় সাহারা খাতুনকে দেয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। রাজিউদ্দিন আহমেদকে দেয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়ে বেশ তৎপর হয়ে উঠেছিলেন ওবায়দুল কাদের। বৃদ্ধ রেলকে সচল করতে বারবারই শুনিয়েছেন আশার কথা। একটা বুড়ো ট্রেন কুড়িয়ে কুড়িয়ে চলছে, এ অবস্থা থাকবে না, আমরা পারব। আমরা কত অসাধ্য সাধন করছি, এটা কেন পারবো না। ওবায়দুল কাদেরের জন্য যোগাযোগ রেখে রেলপথ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে মুজিবুল হককে। 15 মিনিট আগে কোনো প্লেয়ার যদি মাঠে নেমে গোল করে দলকে বিজয় এনে দেয়, কে প্রথম নামলো কে পরে নামলো এটা দর্শকরা চিন্তা করে না। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আবুল কালাম আজাদের জায়গায় এখন হাসানুল হক ইনুর। আবুল কালাম আজাদের মন্ত্রণালয়ে কেবল সংস্কৃতি। মন্ত্রণালয়কে দুভাগ করে ডক্টর আব্দুর রাজ্জাকের হাতে খাদ্য মন্ত্রণালয় রেখে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আবুল হাসান মাহমুদ আলীকে। এছাড়া পদত্যাগ করা সৈয়দ আবুল হোসেনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তফা ফারুক মোহাম্মদকে। ওমর ফারুক চৌধুরীকে শিল্প মন্ত্রণালয় আর মোহাম্মদ আব্দুল হাইকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। শামীম আল আমিন, 71, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মন্ত্রিত্বের প্রস্তাব দেবার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। তিনি জানান, ভারতসহ পৃথিবীর অনেক দেশেই মন্ত্রী হবার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিবই ফোনে অনুরোধ জানান। বাংলাদেশেও একই রীতি অনুসরণ করা হয়। শনিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ভারতের সাবেক প্রধানমন্ত্রী আইকে গুজরালের আত্মজীবনীমূলক বই থেকে উদাহরণ দিয়ে শেখ হাসিনা বলেন, সেদেশেও একইভাবে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের শপথ নেবার আমন্ত্রণ জানান। ব্যক্তিগত চাওয়া না পাওয়ার সমীকরণ থেকেই অনেকেই সরকারের সমালোচনা করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানি আমাদের 2জন নেতা ওনারা চান, মন্ত্রিত্ব নিতে চান নাই। তার মাঝে একজন অভিযোগ করেছেন যে তাকে নাকি প্রপারলি ডাকা হয়নি। এই ক্ষেত্রে আমি একটু উল্লেখ করতে চাই যে আমার কিন্তু এটা নতুন না, আমার 2য়বার আমি সরকার পরিচালনা করছি। প্রথমবারেও যখন সরকার গঠন করেছিলাম ঠিক যেভাবে মন্ত্রীদেরকে আমরা মন্ত্রিত্ব নেওয়ার জন্য আহ্বান করেছি, আমরা সেভাবেই কিন্তু করেছি প্রতিবারই, এবারেও তাই।
কাজে এটা কোনো নিয়মের ব্যত্যয় ঘটে নাই। এমন এমন লোক কথা বলে যাদের, আমরা তো বাংলাদেশটা ছোট, আমরা সবাইকেই চিনি। এখন ধরেন কেউ একটা মিডিয়া চাইলো, একটা প্রাইভেট টেলিভিশন চাইলো, হয়তো তাকে দিতে পারলাম না, যে কোনো কারণে হোক দিতে পারি নাই। এখন সেই ক্ষোভটা তিনি ভুলতে পারেন নাই দেখে আমাদেরকে একেবারে দুর্নীতিবাজ এবং মানে আমাদেরকে চোর বলার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছে। কিছু কিছু পুরনো আমলা আছে যারা এক সময় আমি জানি যে ওই ডিজেফার কাছে ধর্ণা দিয়েছে যদি একটু উপদেষ্টা হওয়া যায় বা তাদের কাছে একটু করুণা পাওয়া যায় কি না, এবং তাদের কাছে এখন তাত্ত্বিক কথা শুনতে হয়। তারাই এখন যেন মানে গাইডলাইন দিচ্ছে। তা আমি যদি প্রশ্ন করি যে ওনারা যখন ছিলেন ক্ষমতায় বা তখন কি করে গেছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মন্ত্রিসভায় রদবদল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দুর্নীতিবাজদের পুরস্কৃত করেছেন। শনিবার নয়াপল্টনে ছাত্রদলের এক সমাবেশে তিনি একথা জানান। আপনি মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী নিযুক্ত করেছেন। মহিউদ্দিন খান আলমগীর সুপ্রিম কোর্ট দ্বারা জাতীয় সংসদের সদস্য হিসাবে বাতিল হয়ে গেছেন। বিশ্ব ব্যাংকের চিঠির মধ্যে যার নাম রয়েছে, যে পদ্মা সেতুর এই দুর্নীতির সঙ্গে তিনি জড়িত, তাকে সাকো কোম্পানির এমডিকে তাকে আপনি মন্ত্রী নিযুক্ত করেছেন। বন্ধুগণ, প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রকাশ্যে এই মন্ত্রী সভা তৈরি করে তিনি আজকে দুর্নীতিকে সমর্থন দিয়েছেন। নতুন মন্ত্রীদের দপ্তর বন্টনের পাশাপাশি পুরনো কয়েকজন মন্ত্রীর দপ্তর রদবদল নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। জনাব আকবর আলী খান, স্বরাষ্ট্র এবং তথ্য মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন হলো, এই দায়িত্ব পুনর্বন্টন আপনি কিভাবে দেখছেন? মন্ত্রিসভা এই যে পরিবর্তন ঘটেছে সেখানে অর্থনৈতিক যে নেতৃত্ব সেখানে কোনো পরিবর্তন হয়নি। অবকাঠামোগত নেতৃত্বে সামান্য কিছু পরিবর্তন হয়েছে এবং সেটাও অন্য কারণে ঘটেছে। মূলত আমি যেভাবে দেখছি এখানে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এসেছে, কারণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং মন্ত্রিসভার এই পুনর্গঠনে রাজনৈতিক বিষয়টাই প্রাধান্য পেয়েছে বলে আমার কাছে মনে হয়। ডক্টর খান, এদিকে মন্ত্রিসভায় দুজন নেতার যোগ না দেয়াকে নতুন রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন সুরঞ্জিত সেনগুপ্ত, এ নিয়ে আপনার কি মত? সমীকরণ তো এখন আমরা স্পষ্টভাবে দেখছি না, কারণ ওই দুজন নেতা তারা বলেছেন যে তারা জোটের মধ্যেই আছেন এবং জোটের মধ্যে থেকেই রাজনীতি করবেন। তবে যদি জোটের ভিতরে থেকে সরকারের উপরে বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করা হয় তাহলে সেটা একটা রাজনৈতিক দিক থেকে একটা উল্লেখযোগ্য অবদান হতে পারে। কারণ আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে প্রভেদ ঘুচে গেছে। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই দল তার স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করে। ডক্টর আকবর আলী খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, মন্ত্রিপরিষদের রদবদল নিয়ে বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তোফায়েল ও মেননের মন্ত্রিসভায় না যাবার সিদ্ধান্ত রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেয় আর প্রমাণ করে রাজনীতি বড় বিচিত্র। শনিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মন্ত্রী হতে না চাওয়ায় যার যার ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত, তবে ভবিষ্যতে এই সমীকরণের সফল সমাপ্তি হবে বলে আশা করেন তিনি। মহাজোট সরকার দেশকে সাংবিধানিকভাবে স্থিতিশীল করার উদ্যোগ নিয়েছে, একে নস্যাৎ করার চেষ্টা চলছে, তবে তা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে এর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রিসভায় না যাওয়ার মনোভাব ব্যক্ত করেছেন। যারা করেছেন এটি তাদের ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনীতি অত্যন্ত বিচিত্র রাজনীতির নতুন অবস্থান, নতুন সমীকরণ, এটাই মনে করি নতুন রাজনীতির
নতুন সমীকরণের একটি পূর্বাভাস মাত্র। এতে শঙ্কিত হওয়ার কিছু নাই। এটিও একটি সাংবিধানিক উপায় এবং এটি গণতান্ত্রিকভাবেই এর একটি সফল সমাপ্তি। এদিকে তোফায়েল এবং মেনন মন্ত্রী না হওয়ায় 4 দলীয় জোটের খুশি হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন নতুন মন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার মন্ত্রিসভার নতুন সদস্যদের মাদারীপুরের শিবচরে দত্তপাড়ায় জাতীয় সংসদের হুইপ নুরি আলম চৌধুরীর বাবার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ইনু বলেন, 2 নেতা মহাজোটে থেকেই খালেদা নিজামীর বিরুদ্ধে লড়াই করে যাবেন। বিএনপি ও জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে মাঠে নেমেছে বলেও দাবি করেন এই জাসদ সভাপতি। বিএনপির নেতা কর্মীদের আনন্দ পাওয়ার কিছু নেই। তোফায়েল আহমেদ এবং মেনন ভাই মহাজোটের রাজনীতির সঙ্গে ঐক্যমতে আছে, রাজনৈতিক কোনো বিরোধ নাই। সুতরাং মন্ত্রী হন আর না হন, তারা মহাজোটের ভিতরে থেকেই খালেদা নিজামীর চক্রকে ধূলিসাৎ করার শেষ লড়াইয়ে সামনের কাতারেই থাকবে। আবারও সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধী চক্রকে বাঁচানোর শেষ চেষ্টা চালাচ্ছে। সেই লড়াইয়ে মহাজোট শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের বিরুদ্ধে শেষ লড়াইটা চালাবো। অর্থমন্ত্রী বিভ্রান্তিকর কথা বলে ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িতদের রক্ষা করতে চাইছেন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তাদের দাবি, সরকারের সংশ্লিষ্টতা ছাড়া দেশে এই অনিয়ম সম্ভব নয়। রাজনৈতিক কারণেই জড়িতদের গ্রেপ্তার না করে সরকার তাদের রক্ষার চেষ্টা করছে বলেও মত তাদের। জাহিদুল ইসলামের রিপোর্ট। সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থ বিষয়কেই আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারির বিষয়। এতে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, এসব কেলেঙ্কারির পর জড়িতদের রক্ষার চেষ্টা চলছে। সেজন্য জনগণের চোখ ভিন্ন খাতে সরিয়ে নিতে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। ক্যাবিনেটে আছেন যারা, এরা হলেন অনেকে দুর্নীতিবাজ, অনেকে অদক্ষ, অনেকে ভালো মানুষও হয়তো কিন্তু কাজকর্ম কিছুই করতে পারছেন না। তাদেরকে বাদ দিয়ে আরেকটু ভালো মন্ত্রিসভা যাতে গঠিত হতে পারে, এই ধরনের একটা দাবি পত্রপত্রিকায় ছিল। এখন দেখেন, যাদের বাদ দেওয়ার কথা ছিল সেখানে বাদ না দিয়ে আর যোগ করা হলো। অর্থনীতিবিদরা বলেন, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের অভাবেই আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। অর্থমন্ত্রীর দায়িত্বই এটা বলে মনে হচ্ছে যে যারা যত জায়গায় এই ধরনের দুর্বৃত্ত তৎপরতা হবে সেটাকে কথার ফানুস দিয়ে সেটাকে ঢেকে ফেলা। শেয়ার বাজারের সময় আমরা এটা দেখেছি, হলমার্কের সময় এটা দেখলাম। জালিয়াতি শব্দটা আসলো, তারপরে ফৌজদারি মামলা হলো না কেন, অ্যারেস্ট হলো না কেন, রিমান্ডে গেল না কেন, এরা কেন জামাই আদরে থাকে? আলোচনায় ডক্টর কামাল হোসেন বলেন, দিন বদলের কথা বলে জনগণের কাছ থেকে ভোট নিয়ে সরকার গণতন্ত্রকে জিম্মি করেছে, দুর্নীতিবাজদের কাছে করেছে আত্মসমর্পণ। 4 মিনিটে যখন একটা আইন পাশ করা সম্ভব হয় ঢাকা শহরকে 2 ভাগ করতে, তখনই যতগুলো আইনের যত ফাঁক ফুকর আছে 3 মিনিট করে একদিনে আমরা পার করে পূরণ করতে পারি। ডক্টর কামাল আরো বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া ব্যাংকগুলোই এখন আর্থিক অনিয়মে জড়িত। একই সাথে প্রশাসনের বিভিন্ন স্তরে রাজনৈতিক চাপ থাকায় কর্মকর্তারাও অসহায়। তিনি অনিয়ম ও দুর্নীতি রুখতে জনগণকে আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানান। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সংযোগ। ফিরছে আরও কিছু খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সংবাদ সংযোগ। 2 মাস 5 দিন পরে সচল হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট। সকাল থেকেই বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়। র্যাক কর্নারে বসে আনন্দ আর গান গেয়ে কেটেছে শেষ ব্যাচের শিক্ষার্থীদের। তবে সেশন জট নিয়ে খানিকটা দুশ্চিন্তায় শিক্ষক শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন শারমিন নীরা। দীর্ঘ আন্দোলনের পরে ক্লাসে ফেরা, তাই এভাবেই সেই আনন্দের বহিঃপ্রকাশ। এ কারণে মিটিং মিছিল বিক্ষোভে ভরা বুয়েটের গত কমাসের ছবিটা হঠাৎ করেই অনেকের কাছে অচেনা লাগছে। ব্র্যাক কর্নারটা এতদিন মরে ছিল, সো ইটস অ্যালাইভ अगेन, সো ইট ফিলস গুড ব্যাক টু বি ব্যাক। একটা শান্তি অনুভূতি বলা যায়।
মনটা খুবই খুশি, চারপাশে সবাই অনেক খুশি, আর এতদিন পর ক্লাস শুরু করে আসলে অনেক ভালো লাগছে। একটা দাবি সরকার পূরণ করেছে, তা আরেকটার ব্যাপারে মন্ত্রী বলেছেন তিনি বিষয়গুলো দেখবেন, খতিয়ে দেখবেন, আশ্বাস দিয়েছেন। তা সেটার ব্যাপারে আমরা আশাবাদী। পাশাপাশি আমাদের একাডেমিক কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। দীর্ঘ সময় পরে ক্লাসে ফেরার অনুভূতির কথাও জানালেন শিক্ষকেরা। আজকে আমার ঈদের দিনের মতো মনে হচ্ছে যে আমরা আসলে কাজের ইয়েতে ফিরে আসতে পারছি, এবং আমরা যে কাজের মধ্যে ছিলাম না, এটা আমাদের জন্য, আপনারা বুয়েট সম্পর্কে হয়তো বা জানেন, এটা আমাদের জন্য কত কষ্টকর ছিল। তবে সেশন জট নিয়ে শিক্ষার্থীদের মতো চিন্তিত শিক্ষকেরাও। জানালেন জট কাটাতে প্রয়োজনে ছুটির দিনও ক্লাস নেবেন তারা। চার ব্যাচের হিউম্যান রিসোর্স দিয়ে আমরা 5 ব্যাচ ক্লাস নেই, যে সেশন জ্যাম কমানোর জন্য। তারা বৃহস্পতিবারের দিন ইউনিভার্সিটি বাস চলবে, খোলা থাকবে, বৃহস্পতিবার দিন সেটা কভার করতে পারবে, সেটা একটা স্ট্র্যাটেজি আছে। শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরলেও আশা করছেন দ্রুতই তাদের সব দাবি বাস্তবায়িত হবে। দীর্ঘ বিরতির পর সরব হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। ক্লাসের ফাঁকে ফাঁকে আনন্দ যজ্ঞে মেতেছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের সংশয় দানা বেঁধেছে সেশন জট নিয়ে। চাইছেন সেশন জট কাটিয়ে তাদের শিক্ষা জীবন শেষ করতে। শারমিনীরা, ৭১, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীকে সেফ হোমে এনে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে আইন না মানার অভিযোগে রাষ্ট্রপক্ষের কৌশলীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার সিদ্ধান্ত নিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ বলছে এই অভিযোগ ভিত্তিহীন। মহিম মিজানের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছাত্র সংঘের নতুন প্রাদেশিক পরিষদ গঠন করা হয়। মীর কাশেম হন তার সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে মীর কাশেমের নির্দেশে চট্টগ্রাম টেলিগ্রাফ অফিসে লাগোয়া ডালিম হোটেলে রাজাকার বাহিনীর বন্দি শিবির খোলা হয়। সেখানেই বহু খুনের ঘটনা ঘটান মীর কাশেম। বুদ্ধিজীবী হত্যায় তার সম্পৃক্ততা ছিল বলেও জানায় তদন্তকারী কর্মকর্তা। ডালিম হোটেল নামে একটি হোটেলে নির্যাতন কেন্দ্র পরিচালন করতেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তিনি দেশে বিদেশে যুদ্ধাপরাধের বিচার বিঘ্নিত করার জন্য প্রচারণা এবং লবিস্ট নিয়োগ করেছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় কারাগার থেকে ধানমন্ডির সেফ হোমে মীর কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় সকাল 10টায়। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু তার আইনজীবীর অভিযোগ জিজ্ঞাসাবাদের বিষয়ে কিছুই জানানো হয়নি। কে সেফ হোমে এনে জিজ্ঞাসাবাদের জন্য যখন আবেদন করা হয়, আদালত সেই আবেদন মঞ্জুর করেছিলেন। সেখানে কন্ডিশন ছিল যে যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে তার 2 দিন আগে যে নিয়োজিত কাউন্সিল বা লয়ার যিনি আছেন তাকে লিখিতভাবে ফোনে যেভাবে সম্ভব তাকে অবহিত করতে হবে। আদালতের নির্দেশ ছিল অবশ্যই আইনজীবীকে জানাতে হবে। আইনজীবীকে না জানিয়ে উনি রেজিস্ট্রারকে জানিয়ে আদালতের আদেশকে অমান্য করেছেন। রাষ্ট্রপক্ষ জানায় এই অভিযোগ সঠিক নয়। উনি সত্য বলেন নাই। তাকে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে আজকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, আরও তথ্য জানতে আসামিকে আরও কমপক্ষে 2 দিন জিজ্ঞাসাবাদ করা উচিত। মহিম মিজান, ৭১, ঢাকা। এবারে জানাবো দেশের বাইরের খবর। মহানবীকে অবমাননার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার ও শনিবারের বিক্ষোভে কায়রো, সুদান ও তিউনিসিয়ায় অন্তত 7 জনের মৃত্যু হয়। বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া আর লন্ডনেও। মহানবীকে অসম্মান করার প্রতিবাদে লন্ডনের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে মুসলিমরা। যোগ দেয় কমপক্ষে 200 বিক্ষোভকারী। মহানবীকে অসম্মান করায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় মার্কিন ও ইসরায়েলের পতাকা পোড়ায় তারা। বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়ার মুসলিমরাও। শনিবার সিডনির মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করে অন্তত 200 মানুষ। তবে মিছিলটি দূতাবাসের সামনে এলে পুলিশ বাধা দেয়। ওই ভবন লক্ষ্য করে বোতল ও জুতা ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিচের গুঁড়া ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় আহত হয় কয়েকজন। শুক্রবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে সুদানের খার্তুমে। বিক্ষোভকারীরা জার্মান ও ব্রিটিশ দূতাবাসে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা জার্মান দূতাবাসের গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। পাশের ব্রিটিশ দূতাবাসেও হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এই ছিল সংবাদ সংযোগে। আমরা জানতে চাই আপনার কথাও। দেখুন ৭১ ওয়েবসাইট, যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 7171 নাম্বার। সংবাদে থাকুন ৭১।